ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। এবার দেশে আসার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন। সুখবর আসছে। সুখবরটা কি জানতে চান? ইলিয়াস ভাই বলছে দেশে ফিরে আসবো। আর ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদের অপেক্ষাতে আমরা আছি। আর আপনারা দেশে ফিরে আসবেন, এর থেকে খুশির সংবাদ আর আমাদের হতে পারে না। আপনাদেরকে দেশে এই মুহূর্তে খুব দরকার। আবাইদুল কাদেরের বাড়ি এরকম ঘুরে দিতে হবে, শামীম ওসমানের বাড়ি ঘুরে দিতে হবে, হাজী সেলিমের বাড়ি ঘুরে দিতে হবে। এরোপ্লেন ফলকে সরকার ফলকে ইন্টারনেট বন্ধ করে দেয়। বদমাইশ, কয়েক হাজার কোটি টাকার মালিক সালমানের প্রমাণ ধর্মেশ বাবা কয়েক হাজার কোটি টাকার মালিক। এবং লুচ্চা ওই একটা শয়তান, জোয়ান নারী দেখলে কয় সুক্রি মাল তো ভালো। এই ধর্মেশ বাবার বাড়ি এরকম নষ্ট করে দিতে হবে। এগুলো রাখা যাবে না, তাইলে শিখবো, জানেন, শিখবো। পিনাকি ইলিয়াস এদেরকে আমার একটাই অনুরোধ, এরা যেন এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিব। দর্শক, আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন দেশে ফিরছেন। তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের মতন দেশপ্রেমিক সাংবাদিক, গণমাধ্যম কর্মী বাংলাদেশে খুব প্রয়োজন। খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন। আর সাংবাদিক ইলিয়াস হোসেন যদি দেশে ফিরেন, বা আপনারা কে কে তাকে সংবর্ধনা দিতে যাবেন এয়ারপোর্টে, সেটা মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে বাংলাদেশে সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি চট্টোপাধ্যায়, কনক সরর, এদের মতন দেশপ্রেমিক সাংবাদিক গণমাধ্যম কর্মীকে বর্তমান প্রয়োজন। সাংবাদিক ইলিয়াস হোসেন দেশে ফেরার উদ্দেশ্যে যে স্ট্যাটাসটি দিয়েছে, এটা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া বাংলাদেশের কিছু গণমাধ্যমও রিপোর্ট করেছে যে খুব শীঘ্রই সাংবাদিক ইলিয়াস হোসেন দেশে ফিরছেন। আর এইরকম দেশপ্রেমিক লোকদেরকে এখন বর্তমান বাংলাদেশে খুব প্রয়োজন। সাধারণ মানুষও মতামত পেশ করেছেন যে তারা যদি দেশে ফিরে, তবে দেশের জন্য খুব ভালো কিছু হবে। তো আসুন আমরা বিস্তারিত আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসুন আমরা বিস্তারিত ভিডিওতে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। এবার দেশে আসার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে তিনি বলেন, 2013-14 সালের কথা। সারা দেশে এমন এক অবস্থা তৈরি হয়েছিল যে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীদের। অবস্থা এমন দাঁড়িয়েছিল, তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই অবস্থায়ও বিএনপি জামাতের সমর্থনে জটিকা মিছিল হতো, পিকেটিং হতো। আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত, খেলা হবে। ওই পোস্টে তিনি আরো বলেন, পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহল নেই, তারপরেও শেখ মুজিবুর রহমানের বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল। অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারলো না দলের কোনো পর্যায়ে অঙ্গ সংগঠন। তারাই আবার আমাদের সাহস শিখাতে আসে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন, এইটুকু সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলিনি। তিনি তার পোস্টে আরো বলেন, দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয়, আমাদের তালিকা করা হচ্ছে। তবে শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। যত হুমকি ধামকি দেবেন তত বিপদে পড়বেন। আরেকবার হুমকি দেবেন, অপারেশন টঙ্গিপাড়া চালানো হবে। শেখ মুজিবুর রহমানের কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে শেখ মুজিবুর রহমানের কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আসেন, আমরা সবাই দেশে যাওয়ার জন্য প্রস্তুত। দেখা হবে, খেলা হবে খেলার মাঠে। সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন। ইলিয়াস লেখেন, 2013-14 সালে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীদের মারা হতো। পরিস্থিতি এমন, তাদেরকে মারলে কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে লেখেন, সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হতো, পিকেটিং হতো। আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত, খেলা হবে। পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহল নেই, তারপরেও তাদের বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল,
অথচ গোটা শহরে একটা ছোট্ট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তিনি তার পোস্টে আরো বলেন, দেশের বাইরে থেকে তারা হুমকি দেয়, তালিকা করা হচ্ছে। তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ। যত হুমকি ধামকি দেয়া হবে তত বিপদ বাড়বে। আবার হুমকি দেয়া হলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। মুজিবুর রহমানের কবর ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে মুজিবের কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আসতে হবে। আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে, তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে চাচ্ছে, সেটা ঢুকাতে দিচ্ছে না। আপনার কাছে এই বিষয়ে আপনি পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন, তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা? না, প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। এইটা রাষ্ট্রদ্রোহিতা। এইটা রাষ্ট্রদ্রোহিতা। কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে। আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে। আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে। আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন, জুনিয়র অফিসার আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন। বুলডোজার আসুক বা না আসুক, আমরা 32 নাম্বার আজকে রাখবো না। এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা। এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে। হেলিকপ্টার তো হাসিনা উড়িয়েছিল। হাসিনা উড়িয়েছিল। হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে? পারে নাই। হেলিকপ্টার আছে, হাসিনাকে বাঁচাইতে পারে নাই। আজকেও 32 নাম্বার বাঁচাইতে পারবে না। আমরা 32 নম্বরের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করবো। তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই, যে একটু ঢুকতে বলেন না তাড়াতাড়ি। তো আমরা ফেসবুকে বিভিন্ন দু একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার, ধানমন্ডি 32 নাম্বার। আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন, আপনি গবেষণা করেন। মানে 32 নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো? আমি ওই ইতিহাসে যেতে চাই না। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি, শেখ মুজিবের মূর্তি। আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি 32 নাম্বার, সেটাকেও আমরা রাখবো না। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে। আমরা এই 24-এর বিপ্লবে ধানমন্ডি 32 নাম্বার আমরা গুড়িয়ে দেবো। ওটাই আমাদের লক্ষ্য। না, এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা, এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে, বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে, এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা। এই যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে, এই আওয়ামী লীগের পক্ষে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে। তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে, তখন তো এরা কোনো কথা বলে না। এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে। আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস। এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে। হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে। এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ, তার সৃষ্টি, এটার সকলের অধিকার আছে, সকলের হক আছে। ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে। এবং ওইটার নাম জানো কি? নুহাশপল্লী। এটা নুহাশেরও মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না, এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে। ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে, হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাবো, দেখবো এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না। এই আওয়াজ তোলেন, শাওন থেমে যাবে। না, এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে। শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই ইদানিং খুব কান্নাকাটি শুরু করেছে। কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে। তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে 81-তে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল, এবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই নাটকে যদি ফাঁদে পা দেয়, সেক্ষেত্রে এর ভবিষ্যৎটা কি হতে পারে? ইলিয়াস, এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে 6 মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায়। কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে। হাজার হাজার লোক আজকে ধানমন্ডি 32 নাম্বার ঘুরিয়ে দেওয়ার জন্য। বুলডোজার আসেনি, তাতে কি হয়েছে? হাতুড়ি শাবল টাবল নিয়ে যে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে। এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল এটা বোঝানোর জন্য যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি, শহীদের রক্ত শুকায়নি এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই। শেখ হাসিনা কেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী ন্যারেটিভের কোনো হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না। আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না, আমরা নতুন ইতিহাস রচনা করছি। ধানমন্ডি 32 নাম্বার নিশ্চিহ্ন করে নতুন ইতিহাস রচিত হবে।
না সেটাই আমাদের যেই বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার, যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে, কখনো জামায়াতের। সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে, তো শেখ হাসিনা কি বলবে? সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি, আমার বাড়িঘরও শেষ হয়ে গিয়েছে, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম, ইউনূস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে। তো এই কথাগুলোই তো বলবে, এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি, এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে, সবার ভেতরে এই জিনিসগুলো আছে, কিন্তু এটাও কিন্তু সত্য, আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই। এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি, সেই বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন, এবং আমার মনে হয় সামনে জাতি যদি কখনো এই ভুল করে সেটা দেখবেন। তো আমাদের না ইলিয়াস, এই ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল, থ্যাঙ্কস টু ইউ, তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজমের ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে। এবং আজকে আমি সালাউদ্দিন সাহেবের, বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দ্য পিপলে, এখানে উনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে। এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস দ্য পিপলে। দেখেছো তুমি এটা? দেখিনি। আচ্ছা দেখো, দ্যাট মিন্স বিএনপি আমাদের যেই অবস্থান, যেই ন্যারেটিভ, তার পথে আসছেন, সেই জায়গায় আসছেন, এবং আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে। এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আওয়ামী প্রশ্নে এবং ভারত প্রশ্নে, সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো, আমাদের জনগণের। আমরা বলবো এটা তার আমি আর তুমি না, এটা জনগণ, আমরা তো জনগণের কথাই বলি, তাই না? জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি। জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে, আমি বিএনপিকে স্বাগত জানাই এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই, উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন। না এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে, যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই দেশের শতভাগ মানুষ এই প্রশ্নে সবাই এক। মানুষ, সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে। আপনি যেটা বললেন যে আমরা হয়তো খুবই নগণ্য কয়েকজন মানুষ, আমরা আসলে কোনো দলেরও না, কোনো সুবিধাভোগীও না, আমাদের কোনো মূল্য নেই, আমাদের একটা কথা বলে রাখতেও চায় না। তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই 5ই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা সেটাকে ধরে রেখেছিলাম, এমনকি ছাত্রদের ভিতরে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো, তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে? আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি, কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে, আমাদের ভিডিও দেখবে না, পছন্দ করবে। আমাদের কেউ এখানে ভুলে যাবে, আমরা কেউ ছিলাম, ভুলে যাবে। রাইট। তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায়? তাদের ভোটের রাজনীতি, মানুষের সমর্থনই যদি তাদের দরকার হয়, ওই প্রশ্নে তো বাংলাদেশের জনগণ এক, যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না, শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না, ভারতের কোনো আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না। সো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই দ্বন্দ্বগুলো, আমার তো আরো দুইটা পয়েন্ট আছে, আমি জানি না তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি। বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই। আমার 4টা সিম্পল জিনিস, আই বিলিভ যেটা তোমারও চাওয়া। না এটা সবারই চাও, এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবারই, আপনি এটার মতো এরকম হাজার বলতে পারবেন। কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো, এই চাওয়াগুলো নিয়েও কেন 5 তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে? এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি, আপনি যেটা বলেন আজকে যদি এই বক্তব্য দিয়ে থাকে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনড় থাকবে শেষ পর্যন্ত। তো আমি চেষ্টা করছিলাম দাদা 32 নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা, কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, টেলিভিশন গুলো দেখলাম যে লাইভ করতে পারছে না, ওইখানে বাফারিং হচ্ছে বারবার। তো জামায়াত বসিয়েছে নাকি আবার কেউ? হইতে পারে, হইতেই পারে। এটা সেনাবাহিনীকে দিয়ে সবই সম্ভব, কারণ সেনাবাহিনী এই যে গোয়েন্দা সংস্থার যে চাল তারা চলে যাচ্ছে নানান ভাবে সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য। আরেকটা জিনিস দেখো, মানে যখন ওয়াকারের দূরভিসন্ধি নিয়ে আমরা বলা শুরু করলাম, সেই সময় সবাই এসে আমাদের উপরে চাপ দিল না? এমন ভাব যে ওয়াকার বিপ্লবের নেতা, নতুন জাতির পিতা, মনে আছে? এখন এই যে আজকে নেত্র নিউজ একটা নিউজ করছে যে এই সেনাবাহিনীর চাপে প্রফেসর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পারলো না। এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম, তাহলে তো আজকে এই অবস্থাটা হয় না। না সেটাই, আমরা তো চেয়েছিলাম সবাই এক হয়েই থাকতে। তো এই যে ধরেন আপনি বইমেলার অবস্থাটাই দেখেন, বইমেলাতে করলো। আচ্ছা আমি মনে হয় অডিওতে, হ্যালো সালাম, জি সাজিদ, আপনাকে সবাই শুনছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা ভিডিওতে যেহেতু আপনি কানেক্ট হতে পারছেন না, আমরা একটু ফোনেই বলি। আপনি কি অবস্থা, ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000 উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলাবাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই, আপনারা যান না, সামনে যান, আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকে দিয়েছেন। সেনাবাহিনী আপনারা যান ওখানে, আপনারা যান কেন? সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওইদিকে যারা আছে তারা এখন এটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আপনারা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীর এটা দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বুলের আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো ভাই ওনাদের সব কাজ তো, আর ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো সব কাজ আপনারা এখানে এসে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার
আচ্ছা এমনি মানে বললে তো জি ভাই এমনিতে 32 নম্বরের অবস্থা কি এটা একটু বলেন, ওখানে কি হচ্ছে? 32 নম্বরে দুইটা বিল্ডিং এর মধ্যে আগুন চালিয়ে দিচ্ছে ছাত্র জনতা, আর এখানে 50,000 উপরে মানুষ আছে আর কি। আচ্ছা ইলিয়াস আমাকে একটু যেতে হবে, ওকে চালাও যদি ইয়ে হয় হোয়াটসঅ্যাপে আমাকে জানিও। হ্যাঁ ঠিক আছে, আপনি জানতে পারেন, ঠিক আছে। আমি চেষ্টা করছি ওখানে কিছু লাইভ ইয়ে করার জন্য। আচ্ছা সাজিদ ভাই, আচ্ছা আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা আমি লাইভে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি, যার কারণে আমি লাইভে কানেক্ট করতে পারছি না। তারপর আমি যদি লাইভে কানেক্ট করার চেষ্টা করলে আপনাদেরকে এখানে করছি না, তারপর আমি আপনাদের দর্শককে দেখাবো আর কি ইনশাআল্লাহ। ওকে জি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আরো কিছুক্ষণ লাইনে থাকবো। তো যে জিনিসটা দেখাইতে চাচ্ছি যে কারণে এটা আসলে মূলত আমি এবং পিনাকিদা আমরা যে কারণে মনে করলাম লাইভটা করা দরকার, যে জনগণের সাথে আমাদের থাকাটা মনে হয় জরুরি, এবং এটা জানানো দরকার যে ছাত্ররা একা না, এবং ছাত্র জনতা যারা এখানে আজকে এই বিষয়টাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা বাংলাদেশের মানুষজন আমরাও আছি। সো আমাদেরকে এটা মনে করবার কোনো কারণ নাই সেনাবাহিনী বা পুলিশ কেউ এসে তারপরে তাদেরকে বাধা দেবে আর তারা চুপ করে থাকবে। আপনি আজকে বাধা দেবেন, কালকে এটা আরো জোরালো যাবে, আরো জোরালো কর্মসূচি নেওয়া হবে। আপনি কি করবেন তখন? মাঝখান দিয়ে আপনার আপনি যে করলেন, এই কাজগুলো যে করলেন, এটা আমরা জেনে রাখবো। সো আমার মনে হয় সেই কাজটা সেনাবাহিনী বা পুলিশ বা সরকার কেউই করবে না। জনগণ চায় না এই দেশে শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকুক, এই দেশে থাকবে না, ব্যাস। আমরা দেখি আমি আপনাদেরকে যারা ধানমন্ডি 32 নম্বরে যদি কেউ থেকে থাকেন, আমি শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ, আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ধানমন্ডি 32 নম্বরে থাকলেই এখানে জয়েন করবেন, অন্য কেউ এখানে জয়েন করার দরকার নাই। সো এই অনুরোধটা রাখবেন, অন্য জায়গা থেকে কেউ ঢুকবেন। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে, সো আপনারা কমেন্ট থেকে ঢুকতে পারেন। যারা ধানমন্ডি 32 নম্বরে আছেন সেখানে থেকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হতে পারেন। হ্যালো ভাই, ড্রাইভে লিঙ্ক দেন, গুগল ড্রাইভে লিঙ্কটা দেন। হ্যাঁ ড্রাইভে আপলোড করে দেন ভাই। অন্য জায়গা থেকে কাউকে আমি অ্যাড করবো না। আপনাদের ওইখানে যদি কেউ থাকেন সম্ভবত আমরা চেষ্টা করছি যে ধানমন্ডি 32 নম্বরে যদি কেউ থাকে তাকে কানেক্ট করাতে। কি জয় বাংলা ভাই, কি অবস্থা? একজন জয় বাংলা ভাইরে অ্যাড করছে। জয় বাংলা ভাই বলেন, চেহারা দেখেন ভাই। জয় বাংলা ভাই চেহারাটা দেখান, ওটা চেহারা দেখি আপনার। আমরা ধানমন্ডি 32 নম্বরে কি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি। জয় বাংলার ভাই চেহারা দেখায় না, কথাও বলে না, আউট করে দিলাম। ঠিক আছে, আমরা আপনাকে দেখছি, আপনি ক্যামেরাটা ধরে রাখেন। হ্যালো,
আহ, আমরা যতটুকু শুনছি যে সেনাবাহিনীর বাধা অতিক্রম করে ঢুকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আশা করি ধানমন্ডি 32 নম্বরকে জয় বাংলা করা হবে। আবুল হাসান ভাই, আপনাদেরকে আমি দেখছি কিন্তু দর্শক দেখছে না ভাই। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আসি তো আপনাদেরকে আজকে কানেক্ট করতে পারছি না, এই জন্য দুঃখিত। পরে ইনশাল্লাহ একদিন কথা হবে। একবার জি জি বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে সালাম না দিয়ে পারলাম না, আপনি আমাদের কলিজার ভাই। অনেক আমরা আজকে যে হ্যাঁ হ্যাঁ দেখেন এই দেশে জি আল্লাহ হাফেজ। মিজানুর রহমান ভাই, আপনি অনেকক্ষণ ধরে জ্বালাইতেছেন, বলেন ভাই কি হয়েছে বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আমার কলিজার টুকরা ভাই, আপনার আমাদের বাংলাদেশ সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। হ্যাঁ ভাই ঈদ মোবারক। আমরা 5 তারিখে গেলাম ঈদ মোবারক সংসদ ভবনে গেলাম, যেহেতু আমরা গণগণ দায়িত্ব হয়নি, রামপুরা থেকে ডাইরেক্ট মিছিল নিয়ে সংসদ ভবনে গেলাম। কোন আন্দোলনে ভাই অ্যাক্টিভ ছিলেন আপনারা, আমরা উপদেষ্টা হিসাবে দেখতে চাই এবং আপনি অতি দ্রুত বাংলাদেশে চলে আসেন। আমরা হাজার হাজার ভাই আপনার ভক্ত আছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার ভক্ত আছি। আপনারা আমরা আমি যাইতে চাই না, আপনি দেখতে চান, এটার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আমাদের যেটা কাজ ভাই আমরা সেটা করি, যাদের উপদেষ্টা হওয়ার কাজ তারা উপদেষ্টা হোক। তো দোয়া করেন, ভালো থাকেন। হ্যাঁ দেখেন আপনাকে পিনাকি দাদাকে আমরা বাংলাদেশের সবাই দেখতে চাই, উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আপনি দ্রুত আমাদের সাথে বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে যে কোনো সময় দেখতে পারেন, আমরা অপেক্ষায় আছি। তারেক রহমান যদি ভাই আপনার ওই ভিডিওটা আমার এখনো মনে পড়ে যে আপনি বিমানে থেকে বলছেন শেখ হাসিনা দিন পালাইবো, দিন বিমানে করে আপনি এয়ারপোর্টে সালাম দিয়ে নামবেন, ওইটার কথা এখনো মনে পড়তেছে ভাই। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি। তারেক রহমান দেশে ঢুকুক, তারপর ইনশাআল্লাহ আমরা যাব ইনশাআল্লাহ। ভাই আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া, আমি তো সুরাতান নাই, 5 তারিখে সুরাতা পালা গেছে, আপনি আসতে পারেন নির্দ্বিধায়। বাংলাদেশ অনেক শান্তশিষ্ট পরিবেশ আছে, দানকারী। হ্যাঁ ঠিক আছে ভাইজান, মিজানুর ভাই ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসলে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে এই একজনকে অ্যাড করেছি ভাই। আপনার কথা, আপনার চেহারা দেখেন ভাই, চেহারা দেন। আমি আজকে জয় বাংলার লোক যারা আছে তাদের সবাইকে ঢুকাবো। ধানমন্ডি 32 নাম্বার নামে একটা দেখলাম, ওইটা কই? এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা আইডি ভাই। আপনি চেহারা দেখেন, আপনার কথা শুনতে চাই আমরা। চেহারাটা দেখেন, চেহারা দেখেন। চেহারা না দেখলে আপনার আমি অডিও অন করবো না। চেহারা দেখেন, আপনার অডিও অন করবো। বলতি না, বলতি মনে আছে? দেশে আয়। এখন মুখ লুকায় আসিস কেন ভাই? তোরা এত সাহসী লোকজন, মুখ ওপেন কর, ওপেন করে তারপরে দে, তারপরে দেখ তোরে কই থেকে তোরে ধরে আনি, তুই দেখ। পাগল কোথাকার। প্রিয় দর্শক, আমরা 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 আরো কিছু ইয়ে দেখি, অবস্থা দেখি, ওইখানে আরো কিছু অবস্থা দেখি। ভাই সেনাবাহিনীর পিরান, সেনাবাহিনীর পাইলেই পিরান। সেনাবাহিনী বাধা দিতে আসছে কেন? সেনাবাহিনীর এটা কাজ না। সেনাবাহিনী
দেখেন সেনাবাহিনীর তো কেউ এখানে যাইতে বলে না, তারা ওইখানে যায় পোদ্দারি শুরু করছে, তারা এটা ভাঙতে দিবে না। এখন পাবলিক বলতেছে যে ভুয়া, এখন মান সম্মানটা গেছে কার? হ্যাঁ হুম Go ahead. যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ লাইভ দেখছিলেন, আপনার আধা ঘন্টা হয়েছে, অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। পূজারীর শেখ পূজারীর দেবতা, দেখি পূজারীর দেবতা ভাই কে, আমি একটু দেখি ভাই কিনা। ও ভাই, আসসালাম ভাই, আপনি তো নাম দেখে মনে করলাম পূজারীর দেবতা হিন্দু মনে হয়। না ভাই, কেন হিন্দু হবো? এই যে আজকে যে শেখ মুজিবের যে মাজারটা, এটা রক্ষায় যদি যারা পলাই নাই, দেশে চিপা চাপায় লুকাই আছে, তারা যদি এই মাজারটা রক্ষা করতে না আসে ভাই, তারা আসলেই ইন্ডিয়ার মানে বীর্য থেকেই আসছে এবং তাদের পিতা দেবদাস। এটা আজকে একেবারে লিখে দেন, মানে এই জিনিসটা 300 টাকা 1000 টাকার স্টাম্পে এই জিনিসটা লিখে হয়ে যাক। হয় তারা আসুক, মাজার রক্ষা করুক, আর নাইলে তারা নিজেরা মেনে নিক। হুদাই লম্প জম্প আর ভালো লাগে না ভাই, অনলাইনে ঢুকলে। আচ্ছা, এই যে বঙ্গবন্ধুর ভাই একটু বলেন না ভাই, কথা বলেন। আপনি চেহারা দেখান, একটু চেহারাটা দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা না দেখাইলে আপনি কথা বলতে পারবেন না। চেহারাটা দেখেন। আসসালামু আলাইকুম। দেখা যায় না এখনো, ভালো করে দেখেন। লাইভটা ওপেন করছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। জি ভাই, বলেন। ভালো আছেন? আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার যে কি খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু আপনার কি ভাই না ভাই, আপনি যদি সুন্দর করে, আমি এক্সপেক্ট করছিলাম হয়তো আপনি গালাগালি দিবেন। তাই আপনি যদি সুন্দর করে জানতে চাইছেন ভাই, আমি আপনার কথাটা বলি। আমার কাছে এইভাবে যদি আওয়ামী লীগের কেউ জানতে চায়, তাহলে আমি খুব সুন্দর করে বলবো। ভাই আপনি বলেন। জি ভাই, একজন আমি মানুষের জানতে চাচ্ছিলাম যে মানে এই বাড়ি থেকে এই বাড়ি থেকেই স্বাধীনতার একটু হলেও ঘোষণা আসছিল, সেই জন্যই খুব কষ্ট লাগলো আর কি, খুব কষ্ট লাগলো। না, স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান, আমি জানি না আপনি কি বই পড়ছেন, কি ওইটা নিয়ে আলাদা তর্ক। কিন্তু যদি শুধু এই বাড়ি থেকে আওয়ামী লীগের রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি, মানে খুব কষ্ট লাগে। আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই, এই ভাঙচুর, মানুষ মারা, এটা আপনি একটা ভালো মানুষ, এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে। আপনি বলেন তো, একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি, মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি? আপনি বলেন। আপনি বিয়ে করছেন তো, সন্তান আছে? বিয়ে করছেন, সন্তান আছে ভাই আপনার? সন্তান আছে? আমার 2 ছেলে। আলহামদুলিল্লাহ, আপনার 2 ছেলে, আমারও ভাই 2 ছেলে, আলহামদুলিল্লাহ। এখন এই যে 5 তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো, আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হয়েছে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন কিনা বলেন। না, কিছু সব সত্যি সত্য না, মিথ্যা কিছু থাকে। আচ্ছা, না সেটা ঠিক আছে, মিথ্যা তো থাকবে, কিন্তু আপনার বিশ্বাস হয় যে এই পোলাপানগুলোর যে ভিডিওতে যেগুলো দেখছেন, সেগুলো বিশ্বাস হয় নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে, এটা বলেন। ভিডিও যেগুলো দেখা গেছে, এখানে আন্দোলন হয়েছে, মানুষ মরছে, ঠিক আছে, মরছে। তো আপনি এই যে পোলাপানগুলো খালি হাতে দাঁড়াচ্ছে, তাদের বুকের মধ্যে যায়, আপনি গুলি বন্দুক ঠেকায় ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই? ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে ফেলছে? দেখছেন ভাই? আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আমার নাম ইউসুফ।
ইউসুফ ভাই আপনি তো দেখছেন যে মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ ভাই দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হয়েছে। এটা ভাই এটা কোনো রাজনীতি হইলো বলেন? এটা রাজনীতি ভাই? ভাই কেটে দিচ্ছে ভাই, ভদ্র মানুষ, যাই হোক তারপরে সুন্দর করে আক্ষেপটা জানতে আর কি, তার আক্ষেপটা জানতে পারছে ভাই এটাই অনেক। এই বাসা থেকে নাকি স্বাধীনতার একটু হইলেও ঘোষণা হয়েছে। এই বাসা থেকে স্বাধীনতার হরতাল রাখা হয়েছে 27 তারিখে এই বাড়িতে। যাই হোক আমি ভাই আপনাদের সবার কাছে দুঃখিত, অনেকেই আছেন, আজকে আর কাউকে অ্যাড না করছি। পূজারী দেবতা ভাই আপনি নাম এটা কেন দিচ্ছেন ভাই? ভাই এটা হচ্ছে দেখি যারা মাজারের ভক্ত তারা যেন আসে, সামনে আসে, পিছন থেকে আর কত ওই যে একটা মাস্ক লাগায় জাপানিজের মতো চেহারা ব্লার করে স্লোগান দিয়ে তারপরে কালো কিছু দেখা যাচ্ছে না, ওইখান থেকে কি দরকার? আমরা তো কাউকে মারতেছি না, আসো সামনে এসে প্রতিবাদ জানাও। আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছেন ভাই, কি বলেন? বলেন ভাই বলেন, জয় বাংলা ভাই বলেন কি হয়েছে বলেন, বলেন সুন্দর করে বলেন, যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথা জবাব দিব, বলেন ভাই। কি হয়েছে ভাই, সমস্যা কি? আনমিউট করে ইয়ে খোলেন, এটা খোলেন, খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু এটা খোলেন, মারবেন, ও মারবে, আমার মারবে কি ভাই এরকম হাতুম হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি হয়েছে বলেন, বলেন ই খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে 5 বছর ধরে তুই দেশে আয় বলে আসলি, এখন এটা পড়ে আসেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে দিয়েছে, যান না একটু প্লিজ, যান। আপনার কথা তো পাবলিক শুনবেন, আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি, চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দিব, চেহারা ওপেন করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই 50 বছর বলে আসছেন 75-এ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা, যান। এখন আপনি ঘুমটা পড়ে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন, এইটুকু সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই, আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনার ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন? যাই হোক, বাংলাদেশের মানুষ আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমরা 37 মিনিটের ভিডিও, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন যে পিনাকি এবং আমরা দুইজন মিলে ভিডিওটা শুরু করেছিলাম শুধু এই মেসেজটা দেওয়ার জন্য সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী যেন কোনো ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে আর ব্যবহার না হয়। সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে, আমরা শক্তিশালী একটা সেনাবাহিনী চাই। আমরা সেনাবাহিনী, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাদের প্রতি সম্মান থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা জীবিত আছে, জীবিত থেকে রাজনীতি করবে, তাদের কোনো দলের পক্ষে কাজ করবে না। সেটা তারেক রহমান হোক আর সজীব ওয়াজেদ জয় হোক, কারোর পক্ষে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে, সাধারণ মানুষ যেটা চায় সেই পক্ষে কাজ করবে। আজকে 32 নম্বর বাংলাদেশের মানুষ ভাঙতে চেয়েছে, সেখানে দুই গ্রুপের মধ্যে মারামারি হয় না। আওয়ামী লীগের লোকজন আসে নাই 32 নম্বর বাঁচাইতে, আর পাবলিক ভাঙতে যায় না, এরকম না। পাবলিক ভাঙতে গিয়েছে, ওইখানে বিপরীত পক্ষ থেকে কেউ বাধা দিতে যায়নি। সো আপনি কেন কার পক্ষে যাইতে যাচ্ছেন? আপনি তো জনগণের পক্ষে জানেন, জনগণ চাচ্ছে এটা ভাঙতে, জনগণ ভাঙতে চায়, ভাঙতে দিতে হবে। এবং এটা যদি না দেন, আজকে না দিলে কালকে আরো বড় দেওয়া হবে। এক একটা বুলডোজার ভাড়া করতে বহুত টাকা লাগে। সো এই যে আপনারা বাধা দিয়া যে আজকে যদি কোনো ধরনের ঝামেলা তৈরি করার চেষ্টা করেন, মাঝখান দিয়ে আপনারা কালার হবেন। যে ক্যান্টনমেন্টে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, যে কারণে জনগণ যা চায় সেটা করতে দিচ্ছে না। সেনাবাহিনী এখনো আওয়ামী লীগের বাহিনী হিসাবে কাজ করছে। অতএব এটা মাথায় রাখতে হবে। আর আওয়ামী লীগের ভাইরা, একটা ভাই খুব ভদ্র, ওনাকে আমার খুব ভালো লেগেছে, মোহাম্মদ ইউসুফ ভাই, উনি কথা বলতে চেয়েছেন, চেহারা দেখিয়েছেন, আমি ওনাকে এনেছি কথা বলার সুযোগ দিয়েছি। আওয়ামী লীগের কেউ মানে খুব নিচের শ্রেণীর কোনো আওয়ামী লীগের কর্মীও যদি আমার সাথে কথা বলতে চান, ভাই আপনাদেরকে বলবো যে আমি কয়েকটা বইয়ের নাম বলবো, আপনার আসল ইতিহাস এমন কোনো জায়গা থেকে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ শেখ পরিবারের কেউ একটা মানুষ ভালো ছিল, একজন, ইনক্লুডিং শেখ মুজিব, আপনার শেষ পর্যন্ত আজকে পর্যন্ত যত মানুষ এই শেখ পরিবারে আছে, একজন মানুষ ভালো ছিল, এইটা যদি প্রমাণ করতে পারেন, তারপরের দিন থেকে জীবনে কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলবো না। আপনারা মনে করেন না এমনি কোনো দলের পক্ষে এমনি খামোখায় কোনো কাজ নাই, কাম নাই, এই জন্যই শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলি তা না। বহু বই পড়াশোনা করে, বহু ইতিহাস ঘাটাঘাটি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়াইছে। সো আপনারা যদি কেউ আমাকে কনভিন্স করতে পারেন, মানে অথেন্টিক কোনো বই, রেফারেন্স, কোনো তথ্য, কোনো ধরনের রিসার্চ, কোনো কিছু যদি থাকে আমাকে দিয়ে, আমি উপকৃত হবো সেটা পড়ে, এবং আপনাদের সাথে আওয়ামী লীগ করবো। কিন্তু আমার জানা মতে, একজন মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত শেখ মুজিব থেকে শুরু করে শেখ পরিবারের কেউ, মানে মিনিমাম ভালো মানুষও না তারা। ন্যূনতম একজন মানুষ যতটুকু ভালো হয়, সেই ভালো মানুষের চরিত্রের যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো তাদের মধ্যে নাই। আপনি শেখ মুজিবের ওই 71-এর আগ পর্যন্ত শেখ মুজিবের অনেক ভালো সুন্দর সুন্দর কথা আছে, এমনকি 75-এর আগ পর্যন্ত অনেক সুন্দর কথা আছে, কাজ করেছে সবকিছু উল্টো। আপনি কয়েকদিন আগে মেজর ডালিম এবং জনাব রাশেদ চৌধুরী দুইজন আমার এখানে এসেছিলেন, তারা যে কথাগুলো বলেছেন, একটা বিষয় ছিল খালি আমার ভেতরে এই জিনিসটা কাজ করতো যে ওই যে রাসেল সহ ছোট বাচ্চা মারা গিয়েছে, এটা কেন, মহিলাদেরকে কেন মারতে হলো, এত মানুষকে কেন মারতে হলো, এটা নিয়ে করছে। রাশেদ চৌধুরীর বক্তব্য সেটা পরিষ্কার হয়েছে যে একটা রুমের ভেতর থেকে গুলি আসছিল বারবার, এবং প্রথমে সেনাবাহিনীর একজন মারা যায়, সেই গুলির পরে আপনার উপর থেকে তারপরে এই যে গ্রেনেড একটা ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়।
ওই কমান্ডো একজন উপরে উঠে তারপরে জানলা দিয়ে ওটা ঢুকিয়ে দেয়। তো ওই গ্রেনেডেই সব মারা গিয়েছে, এক রুমের ভেতরেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এটাকে তারা নাটক সাজিয়েছে যে রাসেল ছুটে এসেছে আমাকে বাঁচাও, আরেকজন পেছন থেকে টেনে ধরেছে। এত সিনেমা নাটক ওইখানে হয়নি। যাই হোক, আমরা কোনো হত্যাকাণ্ড, কোনো ভাঙচুর, কোনো কিছুকেই আমরা সমর্থন করি না, কিন্তু 32 নম্বরের চাইতে একটা কবর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিনা কারণে হত্যা করেছেন। এখনো যান সালাউদ্দিন কাদের চৌধুরী, এই বাংলাদেশের মধ্যে যদি 5টা সম্ভ্রান্ত কোনো পরিবার থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার একটা। যেই সময় শেখ মুজিব এই রাজনীতি করেছে তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে ভিক্ষা করার মতো যোগ্যতা শেখ মুজিবের ছিল না, খোঁজ নিয়ে দেখেন গিয়ে। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে তার কবরে গিয়ে তারপরে আপনারা জুতা পেটা করেছেন, কবর ভাঙচুর করেছেন, লাশ এখানে রাখতে দিবেন না, কবরের ওয়াল ভেঙেছেন, নাম ফলক ভেঙেছেন। এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এখন আজকে আমাদের সুশীলগিরি দেখায় লাভ নাই। আমরা এই বাংলাদেশে বহুত কিছু দেখেছি। লাশের গাড়ির উপরে জুতা নিক্ষেপ করেছেন। ওই যে এক বিচ্ছু জালাল ভুয়া মুক্তিযোদ্ধা কই তুই? ভুয়া মুক্তিযোদ্ধা আয়, এখন আয়। তুই যে ভুয়া মুক্তিযোদ্ধা এটা আরেকবার প্রমাণ করলি। 32 নম্বর ভাগে তোর আব্বারে ভাঙে, তুই তোর আব্বার বাড়ি ঠেকা। খালেদা জিয়াকে তার স্বামীর ভিটা থেকে, তার স্বামীর এই দেশে কোনো অবদান নাই, তার স্বামীর ভিটায় থাকতে দেওয়া হয় নাই। তার স্বামীর স্মৃতি নিয়ে যে ঘরটাতে ছিলেন সেই ঘর থেকে তাকে বের করে দিয়েছে। সেখানে অন্য আবাসনের জন্য করা হয়েছে, সেনাবাহিনীর ঘর বানানো, হাইরাইজ বিল্ডিং বানানো হয়েছে। এগুলো তো সব পরিকল্পিত। এগুলো শেখ হাসিনা শিখিয়ে দিয়ে গিয়েছে। এখন আপনারা দেখেন না যে আপনার আওয়ামী লীগের লোকজন মাস্ক পরে তারপরে মিছিল করতে আসে। আওয়ামী লীগের লিফলেট আনতে গেলে ওইখানে ধরে তার পেটায়, পাবলিক পেটায়, পুলিশ ধরে নিয়ে যায়। এখন ওরা ওদের ফেসবুকে করে, একটা জন্মদিন পালন করে এক ঘরের ভেতরে, সেখানে আস্তে আস্তে জয় বাংলা, জয় বঙ্গ এরকম করে, জোরে বলতে পারে না জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আপনারা এই দেশে ইসলামী ছাত্র শিবির তারা এইভাবে চোরের মতো নিষিদ্ধ সংগঠন, মসজিদের ভেতরে বসে কথা বলতো, কোরআনের আলোচনা করতো, সেখানে গিয়ে পর্যন্ত লোকজনকে ধরে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন। সেখানে নাকি নাশকতার করছিল, পরিকল্পনা করছিল। এসব বলে এই দেশের মানুষকে তুলে নিয়ে আসা হয়েছে মসজিদের ভেতর থেকে। সেই দেশ তো এটা। আপনি কয়দিন আগে 2,500 মানুষকে কম পক্ষে মারলেন, আর এখন এত তাড়াতাড়ি মানুষ ভুলে যাবে এটা মনে করার কোনো কারণে। বইমেলাতে ওই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যদিও এটা প্রথম আলোর প্রোডাক্ট, ইন্ডিয়ান দালাল, এটা তারপরেও কিছু তো তারা দেখাইতেই হয়। তো এই ফেসবুকে পোস্ট করেছে সে ডাস্টবিন, ওই যে বইমেলাতে শেখ হাসিনা ছবি দিয়ে একটা ডাস্টবিন বানানো হয়েছে। সেখানে করার পরে অনেক সুশীলরা এখন গজিয়েছে যে বইমেলার মতো পবিত্র, ক্যারে বইমেলা কি হজ নাকি? বইমেলার ওইখানে শেখ হাসিনা ওটা লাগানোর কারণ ওটা নিয়ে সমালোচনা, সূক্ষ্মভাবে সমালোচনা করার চেষ্টা করে আস্তে আস্তে এদেরকে বোঝানোর জন্য। তো আজকে মনে খুব শান্তি পাচ্ছে যে দেশের মানুষ আওয়ামী লীগকে ভুলে নাই। তাদের যে কুকৃতি, তাদের যে ধ্বংসলীলা এই দেশে চালিয়ে গেছে, সেটার জবাব এই দেশের মানুষ এখনো দিতে পারে। দরকার হলে তারা আবারও এই দেশে একজোট হবে। বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বিভাজন নাই, তারা একমত। আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত, সেটা আবারও প্রমাণ করেছে। ইনশাল্লাহ সামনে যদি প্রয়োজনে আবারও আসবে। সেনাবাহিনীকে আবারও বলবো, ধানমন্ডি 32 নম্বর রক্ষা করতে পারবেন না, আজকেই করবেন, কালকে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে। সো এখানে যে দালালি করে লাভ নাই। সেনাবাহিনী যে দালাল সেটা আমরা এখনো জানি। আসছে সুখবরটা কি জানতে চান? জানাবো, তার এই কিছু কথা বলি। সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছুদিন পর থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের যে গণ-অভ্যুত্থান এটা ব্যর্থ হতে যাচ্ছে, ব্যর্থ হয়ে গেছে, ধরে নিয়েছিলাম। এবং আমাদের 2000 ভাই বোন জীবন দিল এই দেশের জন্য, নতুন স্বাধীনতার জন্য, এটাও বৃথা গেল, এটা ধরে নিয়েছিলাম। এবং যারা আহত আছে তাদের এই ত্যাগটাও বৃথাই গেল, এটাই ধরে নিয়েছিলাম। কিন্তু না, যে শেষগুলোতে কিছু নাই। রাজনীতিতে বলেন আর যেখানেই বলেন, কখন আপনার জীবনে কি ঘটে যাবে কেউ জানে না। দেখেন, এই যে 5 তারিখে যে ঘটনাটা ঘটবে, 32 নম্বর ভাঙা হবে, এটা কেউ চিন্তা করছিলেন? অনেকেই স্বপ্ন দেখা শুরু করছিল 5 তারিখ এই আপনার বঙ্গবন্ধু যে বাড়ি, এটা নিয়ে যে এখান থেকে আবার শুরু হবে। কিন্তু এই বাড়িটা ভাঙার পর নতুন করে বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছে। খেয়াল করছেন? নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। আওয়ামী লীগ চিন্তা ভাবনা করতেছিল যে বাংলাদেশে আমরা মনে হয় ফিরে চলে আসবো, 5 মাসে ওদের অনেকেই জামিন পাইছে, ধরে নিছিল। কিন্তু এই যে 5 তারিখের ফেব্রুয়ারি 5 তারিখে যে ধাক্কাটা দেওয়া হয়েছে, এই ধাক্কাটা সত্যি দরকার ছিল। এই ধাক্কাটার পরে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয়েছে আমার, আমি দেখছি ওদের ভিতর হতাশা। ওরা বুঝে গেছে, ওই সাদ্দাম বলছিল না, কোথাও দেখছেন যে কোনো গণতান্ত্রিক দেশের কোনো আন্দোলন সফল হয়েছে যে নেতা বিদেশে? শুধু তারেক রহমান একা বিদেশে ছিল, এই জন্য কথাগুলো বলছিল। তার আওয়ামী লীগের, তার বিএনপি সবাই কিন্তু দেশেই ছিল। আর আওয়ামী লীগের কে আছে দেশে? কেউ নাই। তাই আন্দোলন সফল করবে কে? একজন ছাত্রলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন যুবলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন আওয়ামী লীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে? নো। তো আমরা তো ধরে নিয়েছিলাম যে হারাইতে বসছিলাম যে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ, হারাই গেল সবকিছু। নো, নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। কেন? কারণ আওয়ামী লীগকে আরেকটা ধাক্কা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন বলা বলি করতেছে যে ওদের বুকপিট নাই, ওরা ফেসবুকে বিএনপি জামাত ফাটাফাটি, কিন্তু সব এক আমার। যখন আওয়ামী লীগকে পিটাইতে হবে সব এক হয়ে যায়, এটা বলতেছে।
তো ব্যাপারটা হচ্ছে এই যে 5 তারিখের ঘটনা, এটা ঘটাইছে কে? এটাকে আমরা জানি। এটা ঘটাইছে আমাদের ইলিয়াস ভাই, পিনাকি দাদা, দুইজন প্ল্যান করে ঘটনা ঘটাইছে। এই পিনাকি দাদা ওই দিন সকালেই বলছিল আজকে মানে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, বলছিল না? পারছে ঠেকাইতে? পারে নাই। এই যে আবার নতুন করে যে আমরা একটা ধাক্কা দিলাম আওয়ামী লীগকে, এবং যারা ইন্ডিয়ার দালাল এবং যেসব উপদেষ্টারা আওয়ামী লীগের দালালি করতেছিল ওদেরকে বোঝাই দিলাম, যাও আমি করবা তো তোমাদের ধাক্কা দিতে সময় লাগবে না, বোঝাই দিলাম। এটাই তো সামান্য একটা মেসেজ। এই মেসেজটার পিছনে কাজ করছে কে? ইলিয়াস ভাই, পিনাকি দাদা। এবং ইলিয়াস ভাই ঘোষণা দিছে যে কাজ শেষের পথে, সম্পূর্ণ শেষ হলে দেশে ফিরে আসবো। যদি কালকে শেষ হয় কালকে দেশে ফিরে আসবো। হয়তো নতুন কোনো সুখবর আছে, এই জন্য ইলিয়াস ভাই বলছে যে কাজ সম্পূর্ণ শেষ হলে দেশে ফিরে আসবো, কাজ মেবি শেষের পথেই। আর ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদের অপেক্ষাতে আমরা আছি। আর আপনারা দেশে ফিরে আসবেন, এর থেকে খুশির সংবাদ আর আমাদের হতে পারে না। আপনাদেরকে দেশে এই মুহূর্তে খুব দরকার। ওবায়দুল কাদেরের বাড়ি এরম ঘুরে দিতে হবে, শামীম ওসমানের বাড়ি ঘুরে দিতে হবে, হাজী সেলিমের বাড়ি ঘুরে দিতে হবে। এরোপ্লেন ফলকে, চোখের ফলকে ইন্টারনেট বন্ধ করে দিতে হবে। বদমাইশ, কয়েক হাজার কোটি টাকার মালিক সালমানের প্রমাণ, ধর্মেশ বাবা কয়েক হাজার কোটি টাকার মালিক, এবং লুচ্চা ওই একটা শয়তান, জোয়ান নারী দেখলে সুপ্রিকট মাল তো ভালো, এই ধর্মেশ বাবার বাড়ি এরকম নষ্ট করে দিতে হবে। এগুলো রাখা যাবে না, তাহলে শিখবো, জানেন, শিখবো। পিনাকি, ইলিয়াস, কনক সাগর, এদেরকে আমার একটাই অনুরোধ, এরা যেন এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিব। কি হবে? শ্মশান ঘাট ওরা দিব, ঘটে সাইড ঢুকাইবো, আর অর্ধেক হবে টয়লেট। আমরা যে কোনো জায়গায় মহিলারা টয়লেট করতে পারে না, পুরুষ টয়লেট করতে পারে না, 10 টাকা দিয়ে টয়লেট করে, এটা হবে টয়লেট আর শ্মশান ঘাট। এত মানে আমরা নারী জাত লুবি, জানেন? এত লোক ভালো না রে বাবা, এত লোক দিয়ে কি হয়েছে? এত লোক করি নারী জাত কোনোদিন কোনো জায়গায় চান্স পাইছে? জানেন, ইন্ডিয়ার দাদারে তেল মাইতে দাদা খুশি, আমাদের দেশটারে দাদার কাছে বেশি দিছে, ফানি দিছে। এই আবরার মারিয়া লেছে শুধু একমাত্র স্টার্টার কারণে, জানেন? ওরা ইন্ডিয়া দেশ গ্রামে করছি কি বা বিদেশে চলে যায়, হরালে করতেছে কষ্ট হয়। কারণ কি? আমরা কোনো জায়গায় চান্স পাই না। আমাকে মেধা যাচাই করে না, শুধু যাচাই করে টাকা টাকা টাকা। এই মহিলা দেশটারে ধ্বংস করছে। ডিজিটাল করি, কি ডিজিটাল? এখন এদের বাইক পেয়ার দেয়, এখন জজ কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, সচিবালয়ে যান, জিয়ানে যান, এর লোক বসে দিছে গাপ্তি মারি। এরা এগুলোর সামনে কোনো কথা কওয়া যায় না। কেন ভাই? কেন? আমরা বাংলাদেশের নাগরিক, আমাকে ভোটের দরকার আছে, কিন্তু এমন ভোট দিও না, এক তরফা এরকম ভোট দিও না। শেখ হাসিনা কয় আমি যদি বাংলাদেশে আসি তাহলে সবাই ধরা খাই যাবে, বিপক্ষে যারা আছে এরাও ধরা খাই যাবে। কয়েক হাজার কোটি টাকা লই বইছে। কি মনে করেন আপনি? এদের ব্যাংক আছে, এদের বিমা আছে, এদের বিভিন্ন জায়গায় যে অবস্থা, এরা কোটি টাকা। আর আমি লিখ গেছে আবার কি করছে? কেউ নাই, চলে বিপ্লবী সরকার চলে, এটা বিপ্লবী সরকার। শাহবাগ যান, জিয়ানা খাইতে 40 টাকা, হেন খা 80 টাকা। বক্সিবাজার যান, জিয়ানা খাইতে আগে 80 টাকা, হেন 120 টাকা। কারণ বাজার যান, এই ফলাশি যান, পারঙ্গের যান। কেন রে ভাই, তোমরা কি আইসো? এখনো বিএনপি কই? আরো বেশি দালালি। এত দালালি ভালো না, খবরদার। আমরা করে চিনি, দুধের কোটটা বিক্রি করতে এই লোক কি করে জানেন? কোটি টাকা খাইতে আছে, হাজার টাকা একদিনে যদি 10, 15, 20 হাজার টাকা করে পকেটে করি নেয়। কারণটা কি? তোমরা আইসো, তোমরা এখন আইসো, আসো নাই, তোমরা এখনো আসো নাই। এই স্বৈরাচারের এই বাড়িটা হবে 34 জুলাইয়ের অভ্যুত্থানে শৌচাগার, আর হবে শ্মশান ঘাট। কেন? আছে, খাল আছে সুন্দর, হিন্দুদের শ্মশান ঘাট নাই ভাই। হিন্দুরা অনেক কষ্টে হিন্দুদের দেহ কার্য সম্পন্ন করতে পারে না, পোস্তা যায়, উহানো যায়। আমি দেখছি, আমার জীবন দশা চোখে দেখছি, কিন্তু না, এটা হবে শ্মশান ঘাট, আর হবে কি টয়লেট, শৌচাগার, আর কিচ্ছু না। আর এটা সুন্দর করে মেরাত ভাই, আমরা কিচ্ছু লাই নাই, আমরা কোনো লোক না, আমরা হাজার টাকার দরকার নাই ভাই। 20,000, 30,000 টাকা হইলে আমরা এনাফ। হেঁটে বাতে খাইয়াম, এরম না। কাঁঠালের বার্গার, কি কাঁঠালের বার্গার খাইতাম, কি এর কাঁঠালের খাইতাম, কচুরলতি খাইতাম কিনলে। আর হের বাড়িতে কি বাইর, রোস্ট বাইর, বাইর, ফ্রাইড রাইস বাইর, তারপরে ডিমের বুনা বাইর, কাচ্চি, কালিয়া, তারপরে কাবাব, এগুলা কি? আর আমরা খাইতাম হেঁটে। হ্যাঁ, তেল মাইলো না শেখ হাসিনা, তেল মারতে জানেন ধ্বংস করিয়া লাইছে এই দেশটারে, তেল মারতে। আর খালি অভিনয়, বাবারে বাবা, ছবিও ফেল, ছবিও ফেল। গেল 24 না, আমি যখন নিউজটা করছি প্রায় 28 ঘন্টা যাবত আমরা পিনাকির অঙ্গুলি নির্দেশে সারা বাংলাদেশে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। মানে এই ঘটনার পেছনে আরো একজন কিন্তু মাস্টার মাইন্ড আছেন, যিনি গেল লম্বা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন। ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে। তবে এর আগে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে তৎকালীন সময় পিনাকিও এখানে কানেক্টেড ছিলেন। যে কি বলে, যে জিয়াফত যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে বা র্যাবের হস্তক্ষেপে সফল হয়নি, কিন্তু গতকালকে থেকে নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো গণমাধ্যম জুড়ে পিনাকির চর্চা, তো সাংবাদিক ইলিয়াস আসলে কোথায় আছেন? অবশেষে সাংবাদিক ইলিয়াসও এবার 2টা নির্দেশনা দিয়েছেন। এই 2 নির্দেশনা আমি জানি না যে অলরেডি বাস্তবায়ন হয়েছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি
নাকি হওয়ার পথে অথবা হয়ে যাবে 100%, কারণ একটা ঝড় তো উঠছে। একদিকে সাংবাদিক ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন 48 ঘন্টা সময় সরকারকে। গতকালকে থেকে আমরা রাত থেকে আজকে পর্যন্ত যা করছে সারা বাংলাদেশে শেখ মুজিবের মোরাল বা নাম যা আছে সবকিছু উচ্ছেদ করা হয়েছে। এবার বাকি সম্ভবত কিছু জিনিস আছে যেগুলোর জন্য নির্দেশনা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। তার এক ফেসবুক পোস্টে তিনি আপনারা বলছেন, ভাই সব শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নাম ফলক ভাঙা হবে। আবার বেশি বুঝেন না, হাসপাতাল ভাঙতে বলে নাই, নাম ফলক। কারণ আমরা আছি অনেকে অতি উৎসাহী বলে একটা, আর এই আন্দোলনগুলোর মধ্যে আপনারা একটা জিনিস দেখবেন, লুটপাটকারী একটা শ্রেণী কিন্তু ঢুকে গেছে। কেউ হয়তো সেখানে প্রতিবাদ করতে গেছে তার গোস্বামীটিতে, আর কেউ আছে বারান্দার গ্রিল, এসির প্যানেল, থাইয়ের চ্যানেল, গ্লাস, হান্ডি, পাতিল, মানে যতটুকু জিনিস নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া যায়। এই লুটপাট কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটছে। ভাঙচুরের পাশাপাশি প্রতিটা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে, আর এটাতে জনস্রোতে একদল সুবিধাভোগী কিন্তু মিশে গেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এটা কেন বললাম, নির্দেশনা দিল একটা, ঘটনা ঘটা আর একটা, এটাতে সুবিধাকার ও লুটপাটকারীর। তো সাংবাদিক ইলিয়াসের নির্দেশনা কি, যে শেখ হাসিনা বার্ন ইউনিট, অগ্নিদগ্ধ পোড়াদের জন্য যে হাসপাতাল, বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের যে নাম ফলক, এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে সম্ভবত লিখা আছে ওনার নাম, তো সেটা ভাঙা হবে। আর পাশাপাশি পিজি হাসপাতালের নাম ফলকটা ভাঙা হবে। সবাই প্রস্তুতি নিন, সবাইকে তিনি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এবং আশেপাশেই অবস্থান করুন। মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না। আরেক পোস্টে তিনি আপনারা বলছেন যে মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন। আগামীকাল মানে আজকে আমরা যখন এই পোস্টটা দেখছি, সম্ভবত অলরেডি 32 নম্বরে ভুরিভোজের জন্য গরু নিয়ে আসা হয়েছে, সেটা সম্ভবত জবাই কইরা জিয়াফত বা ভুরিভোজ টাইপের কোনো কিছুর আয়োজন চলছে। সম্ভবত মেজর ডালিমের এই ঈদ মোবারক আমরা আজকে বিকালে ধানমন্ডিতে শুনতে পেয়েছি গণহারে একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন। আবার গতকালকে লাইভেও সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারপর হচ্ছেন কনক সার্ভার একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন। তার মানে ঈদ মোবারক ইস্যুটা মেজর ডালিম 1975 সালে তিনি যেই কাজ করেছেন, আর আজকের দিনে আইসা বাকি যেই কাজটা ছিল সেটাও পেছন থেকে মেটিকুলাস প্ল্যান হোক অথবা তিনার স্বপ্ন হোক, এটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে। এখন এগুলোর থেকে আসলে ভবিষ্যতে কি হবে না হবে, বাংলাদেশে আমরা যারা আছি এগুলাই দেখছি, হয়তো আর অনেক কিছু দেখবো।